জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টেক টু সাকসেস। আমার নাম মধুসূদন শাহ আর আমি হচ্ছে রেলওয়ে এনটিপিসি 2019-এর ব্যাচে সিলেক্টেড। তো এনটিপিসি 2024-এর যে এক্সামটা সেটার তো নোটিফিকেশান দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। তো সেটাতে আমাদের সিলেবাস দেখে বা এক্সাম প্যাটার্ন দেখে অনেকের মনে ইজি মনে হতে পারে, কিন্তু যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি না এনটিপিসির এক্সামটা। সেটার সিলেবাসটা যখন কেউ ভেতরে ঢুকবে সিলেবাসে তখন বুঝতে পারবে যে সিলেবাসটা ভীষণ ভাস্ট সিলেবাস। আর মেন কথা, এনটিপিসিতে বাকি এক্সামদের তুলনায় এখানে কম্পিটিশানটা অনেক, তো এখানে নিজেকে বেস্ট বানাতে হবে, তার কোনো সাবস্টিটিউট নেই। তো আমার প্রিপারেশান টাইমে আমি কিভাবে করে কোন সাবজেক্ট কীভাবে করে সময় দিয়েছিলাম বা আমার সোর্স কী ছিল সাবজেক্টের, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের, তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো সেটাতে যদি কারো যদি হেল্প বা ঠিকঠাক মনে হয় তো সে নিশ্চয়ই সেটা নিজের জন্য ইউজ করতে পারে। তো আমার মেইন আজকে যে ক্লাসটা সেটাতে মেইন আমার মোটিভ যে আমার প্রিপারেশান টাইমে আমি কীভাবে কোন সাবজেক্টগুলোকে কভার করেছিলাম। তো সবার প্রথমেই বলি যে CBT 1 যেটা হবে ফার্স্টে, তো সেটাতে ম্যাথ 30, রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স 30 আর জেনারেল অ্যাওয়ারনেস 40। আমি আজকে মেইনলি জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো। জেনারেল অ্যাওয়ারনেসটা খুবই ভাইটাল রোল প্লে করবে, খুবই ভাইটাল রোল। এটার ওপরেই মোস্টলি যদি বুঝতে হয় তাহলে এটার ওপরে বেস করে তোমাদের সিলেকশনটা হবে। তুমি CBT 1 বলো বা CBT 2 বলো, এই যে 40 নাম্বার আর এখানে যে মেন্সে যে 50 নাম্বার, এটা মোস্ট ভাইটাল পার্ট। তো এই জিনিসগুলো জেনারেল অ্যাওয়ারনেসটা কীভাবে কভার করতে হবে সেই জিনিসগুলো আমি আজকে আলোচনা করব। তো সবার প্রথমে বলি যে জেনারেল অ্যাওয়ারনেস বলতে এখানে যে টপিকগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, কম্পিউটার আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা করে, কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে ইনক্লুডেড আছে। তো এই সব মিলে জেনারেল অ্যাওয়ারনেসটা। তো এখানে 40 নাম্বার যেটা থাকবে সেটা কোন পোর্শন থেকে কত নাম্বার করে থাকবে সেটা কেউ জানে না, সেটা এক্সাম হওয়ার পরে বোঝা যাবে। আমাদের সময় যেমন হিস্ট্রির পোর্শনটা বেশি ছিল, তো কিন্তু প্রত্যেকটা পোর্শন থেকে তোমার কোশ্চেন পাবা, এটা কনফার্ম। কারেন্ট অ্যাফেয়ার্সটাও ভীষণ রোল প্লে করে। তো এই জেনারেল অ্যাওয়ারনেসে যে এতগুলো টপিকগুলো আছে বা এতগুলো সাবজেক্ট আছে, তো সেগুলোকে কীভাবে কভার করব। আচ্ছা, তো ফার্স্টে আসি হিস্ট্রিতে। আমি এখানে মেনলি যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য আমি মোস্টলি কভার করছি। তো প্রথমে যদি আমরা হিস্ট্রির কথা বলি, হিস্ট্রিতে দেখো ফার্স্টে আমি একটা কথা বলি যে এই যে টপিকগুলো আছে বা এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো এনটিপিসি এক্সামে এগুলো সিলেক্টিভ পড়লে হবে না। সিলেক্টিভ সাপোজ যে অনেকে কী করে, MCQ 1000টা MCQ বা হচ্ছে 500টা MCQ ওরা মুখস্থ করছে, সে বেসিসে এক্সাম দিতে যাচ্ছে, সেটার কোনো লাভ নেই। এখানে জেনারেল অ্যাওয়ারনেসে যেই পোর্শনগুলো সেগুলো তোমাকে পুরোটা বেসিক থেকে পড়তে হবে, এগুলোর পুরো তোমাকে কনসেপ্ট জানতে হবে, এগুলো ডিটেলসে তোমাকে জানতেই হবে। কারণ এগুলোর সিলেক্টিভ শুধু পড়ে কোনো লাভ হবে না। MCQ দিতে হবে কখন, যখন এগুলোর ডিটেলস তোমার জানা থাকবে তখন তুমি MCQতে যাবা। কিন্তু প্রথমে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক ধরে ধরে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো এখনও এনটিপিসির প্রায় 6 মাসের মতো টাইম আছে, সেই 6 মাস প্রিপারেশানটা পুরোপুরি দিয়ে দিতে হবে। কারণ 6 মাস টাইমটা অনেকটা বড় মনে হলেও কিন্তু এই প্রিপারেশান নিতে কিন্তু খুবই কম সময় না, ঠিকঠাক সময়। 6 মাসের মধ্যে প্রিপারেশান একটা ভালো জায়গায় চলে আসবে, যাতে তুমি CBT 1টা আরামসে ক্লিয়ার করতে পারো। তো সেটার জন্য কোন সাবজেক্টে, যে কোনো এখানে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা আমাকে ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে মিনস আমাকে এর ভেতরের জিনিসগুলো পড়তে হবে, শুধু আমাকে সিলেক্টিভে গেলে হবে না। তো হিস্ট্রির জন্য আমি যেটা প্রথমে করেছিলাম যে প্রথমে আমি জীবন মুখোপাধ্যায়টা কমপ্লিট করেছিলাম রিডিং করে। কারণ ইতিহাসে অনেকের হয় ইতিহাসে প্রথম থেকে একটু ভয় লাগে বা উইক থাকে, তো ইতিহাসের জন্য আমার পার্সোনালি ইতিহাসটা আমি ভয় পেতাম আগে। তো জীবন মুখোপাধ্যায়টা পড়লে কী হবে, তোমার পুরো বেস ক্লিয়ার হয়ে যাবে ইতিহাসের বেসটা ক্লিয়ার হয়ে যাবে যে ইতিহাসে আমাকে মেনলি কী কী জিনিস আছে, বা তোমার ওই পিরিয়ডগুলো তুমি বুঝতে পারবে যে অ্যানসিয়েন্ট পিরিয়ড কী, মিডিভাল পিরিয়ড কী, তারপর হচ্ছে মডার্ন পিরিয়ড কী, এই জিনিসগুলোর ব্যাপারে তোমার বেসিক নলেজটা হয়ে যাবে। তো জীবন মুখোপাধ্যায় এটা আমি প্রথমে পুরোপুরি কমপ্লিট করেছিলাম। এটা 1 থেকে 2 বার, বেশি না, এটা 1 থেকে 2 বার
পুরোপুরি রিভিশন দিয়ে কমপ্লিট করে নিতে হবে। তারপর হাইলাইটার দিয়ে যেগুলো মেইন মনে হচ্ছে সেগুলো দাগিয়ে দেবে। তো আমি তারপর কী করেছিলাম, জীবন মুখোপাধ্যায়টা কমপ্লিট করার পরে আমি তারপর খান স্যারের কোর্স নিয়েছিলাম। খান স্যার কোর্স থেকে আমি হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করেছিলাম। হিস্ট্রির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকগুলো, একদম বুদ্ধ টাইম, তারপর জৈনের টাইম, তারপর হচ্ছে এইসব মুঘল পিরিয়ড, এইসব আমি ইন্ডিভিজুয়ালি সবগুলো ডিটেলসে পড়েছিলাম। যেরকম ডাব্লিউবিসিএসে তোমাদের পড়তে হয় সেইভাবেই ওটা ডিটেলসে পড়েছিলাম। আর এটাতে একটা ভালো জিনিস কি, যে যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে মানে খুবই একটা প্লাস পয়েন্ট থাকবে। তো হিস্ট্রিটার ক্ষেত্রে আমি এভাবে করে পুরোটা কভার করেছিলাম। হিস্ট্রির কিন্তু ওয়েটটা এনটিপিসিতে খুবই বেশি, হিস্ট্রিতে অনেক কোশ্চেন আসে। তো হিস্ট্রিটা হলো, আচ্ছা কারো যদি হিন্দিতে যদি পড়তে কোনো যদি প্রবলেম না থাকে, আমার কাছে হিন্দির নোট আছে খান স্যারের, কারো যদি হিন্দিতে পড়তে প্রবলেম না থাকে তাহলে আমি সেটা প্রোভাইড করে দিতে পারি। সে কমেন্ট করবে বা ইন্ডিভিজুয়াল যারা চেনে ইন্ডিভিজুয়াল মেসেজ করতে পারে, আমি ওদেরকে এটা প্রোভাইড করে দেবো। আচ্ছা, নেক্সট আসি জিওগ্রাফিতে। জিওগ্রাফির জন্য কি করেছিলাম, জিওগ্রাফিটারও ওয়েট খুবই বেশি এনটিপিসিতে। জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডলটা ভীষণ ভাস্ট একটা বই। তো কার্তিক চন্দ্র মণ্ডল থেকে যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো বইটা সম্বন্ধে জানে। কার্তিক চন্দ্র মণ্ডলের জিওগ্রাফি বইটাতে একদম পুরো কম্পিটিটিভ বেসিসে পুরো লেখা আছে। তো সেই বইটা কেউ যদি চায় পড়তে পারে। এটা খুবই ভালো বই একটা, কার্তিক চন্দ্র মণ্ডল। এখানে মানে পুরো বেস ক্লিয়ার হয়ে যাবে যে জিওগ্রাফিতে আমাকে মেনলি কী পড়তে হবে। আর আমি জিওগ্রাফির জন্য কি করেছিলাম, আমি যেটা করেছিলাম সেটা হলো ইন্ডিয়ার যে পলিটিক্যাল ম্যাপটা, আর হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপটা আর ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপটা, এই দুটোকে আমি খুব ভালো করে তৈরি করেছিলাম এই দুটোকে। তো যেমন হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপে বলতে আমাদের যে যতগুলো রাজ্য আছে সেই রাজ্যের ভিতরে কোথায় কোন জিনিসটা ফেমাস, এই টপিকগুলো এরকমভাবে করে ইন্ডিয়ানের করেছিলাম। আর ওয়ার্ল্ড ম্যাপে যতগুলো দেশ আছে সেগুলোর আমি একটা মানে শর্ট নোট টাইপ করে নিয়েছিলাম, যাতে আমার, আর দেখো একটা জিনিস যেটা, যে হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, বায়োলজি হোক, যে কোনো সাবজেক্টে হোক না কেন, তোমার কোশ্চেন কোথা থেকে আসবে তুমি বলতে পারবা না, ঠিক আছে? তো সেটার জন্য তোমাকে এই টাইপের নলেজগুলো তোমাকে রাখতে হবে, যে কোথায় কোন জিনিসটা ফেমাস আছে, কী আছে। তো সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল তুমি প্রত্যেকটা, এটা তুমি জিওগ্রাফিতে এই কার্তিকচন্দ্র মণ্ডল বইটাতে তুমি পেয়ে যাবা। আর তারপরে কি করেছিলাম আমি ম্যাপের জন্য, ম্যাপ বলতে আমি যে এই পোর্শনগুলো আছে, সি, কারেন্ট, মাউন্টেন, ডিজার্ট, এই যতগুলো টপিক আছে এগুলোকে আমি পুরোপুরি ম্যাপের মধ্যে কভার করেছিলাম। যে একটা ম্যাপের মধ্যে ওয়ার্ল্ড ম্যাপ আর ইন্ডিয়ান ম্যাপ, ওয়ার্ল্ডের যে যেমন সাপোজ ধরো সিতে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সিগুলো কোথায় কোথায় কী আছে সেরকম করে আমি ম্যাপের মধ্যে তৈরি করে নিয়েছিলাম। তোমাদেরকে আমি একটা দেখাতে পারি। এই যে আমি এখান থেকে স্টাডি করেছিলাম যে কোন ওশিয়ানে কতগুলো সি আছে, গালফ আছে। তো যেমন হচ্ছে এখানে আমি নাম্বারিং করে দিতাম, আর এর পেছনে হচ্ছে আমি এরকম করে লিখে রাখতাম যে আন্টার্কটিকা সিতে কোন কোন সি আছে, আটলান্টিক ওশিয়ানে, প্যাসিফিক ওশিয়ানে কোন কোন সি আছে। তো এখান থেকে আমাদের কোশ্চেন এসেছিলো, তো এটা আমার পড়াটা ব্যর্থ যায়নি। তো এরকম করে আমি প্রত্যেকটা টপিকে আমি আলাদা আলাদা করে বানাতাম। এটা যেমন প্ল্যাটুর জন্য আমার এরকম ছিল, ওয়ার্ল্ড প্ল্যাটুতে আমার কী কী কভার করেছিলাম। দেন হচ্ছে এটা ছিল ডিজার্টে কী কী কভার করেছিলাম। তো এইভাবে করে আমি ম্যাপের থ্রু এই জিনিসগুলোকে পড়েছিলাম, তাতে আমার মানে খুব ভালো করে মনেও ছিল আর আমার সুবিধা হয়েছিল পড়তে। তো ম্যাপের থ্রু আমি সি, কারেন্ট, মাউন্টেন, ডিজার্ট, এয়ার, রেল রোডস, দেন লেকস, রিভার, গ্রাসল্যান্ড, এনএইচ কোথা থেকে কোথায় যাচ্ছে, এনএইচগুলো বড়গুলো অত ডিটেলস যেতে হবে না, ক্যানাল, প্ল্যাটু, মাউন্টেন পাস, এসব জিনিস এইখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এনটিপিসিতে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট আসছে বায়োলজিতে আমি যেটা করেছিলাম, বায়োলজিতে আমি সিলেক্টিভ কয়েকটা টপিক নিয়েছিলাম, যে টপিকগুলো থেকে মেনলি কোশ্চেন আসে সেই টপিকগুলোকে আমি খুব ভালো করে পড়েছিলাম। যেমন ডিজিজ, ব্লাড আর ভিটামিনস, এখান থেকে কোশ্চেন আসবেই। তো এই টপিকগুলো আমি খুব ভালো করে পড়েছিলাম। যেমন স্কেলেটাল সিস্টেম থেকে আমাদের এসেছিলো, তারপর সার্কুলেটরি সিস্টেম। তো এই টপিকগুলো মেইন টপিক, এগুলো থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি, তো এগুলোকে ভালো করে পড়তে হবে। দেন ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য ফিজিক্সের ইউনিট আরও যে কয়েকটা মানে মেনলি টপিকগুলো থাকে, যেমন আলোতে, মায়োপিয়া, এইসব যে পোর্শনগুলো, এগুলো ডেফিনেশন কোনটা কী,
তো লাইট থেকে যেমন কোশ্চেন আসে বা হচ্ছে চুম্বক থেকে আসে, ম্যাগনেট থেকে আসে। দেন কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল, আর যেগুলো মানে হাইলাইট টপিক মনে হয় সেগুলো পড়বা। ফিজিক্স কেমিস্ট্রিতে অত মানে ভেতরে যেতে হবে না, কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি তোমাকে ডিটেলসে জানতে হবে। হিস্ট্রি জিওগ্রাফিতে তুমি সিলেক্টিভ পড়লে হবে না। আচ্ছা, তারপরে আসি পলিটিতে। পলিটিতে আমি যেটা করেছিলাম যে আর্টিকেল আমি 1 থেকে 70টা মুখস্থ করেছিলাম। আচ্ছা, পার্ট যে আমাদের 22টা পার্ট আছে, দেন শিডিউল, অ্যামেন্ডমেন্টস, এগুলো সবসময় পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, ল্যাঙ্গুয়েজ। এই আচ্ছা, অ্যামেন্ডমেন্ট আমাদের অনেকগুলো আছে, অ্যামেন্ডমেন্টটা আমি এখান থেকে আপাতত সরাচ্ছি। পার্ট, শিডিউল আর ল্যাঙ্গুয়েজ, এই তিনটা তোমার সবসময় মুখস্থ থাকা উচিত। যে যখনই জিজ্ঞেস করলে এগুলো ডেলিকার বেসিসে তোমরা রিভিশন দেওয়া। ওকে, আর অ্যামেন্ডমেন্ট যেটা আছে, অ্যামেন্ডমেন্টটা তোমরা চেষ্টা করবা যে অ্যামেন্ডমেন্ট ওইরকম তুমি যদি ধরো অল্প পড়তে থাকো, মুখস্থ হওয়ার চান্সটা খুবই কম। তো আমি যেটা করতাম, আমি যতগুলো পারতাম মুখস্থ করতাম, আর ডেলি বেসিসে ধরো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতাম। তো সেখানে যে কোশ্চেনগুলো আসছে আমি সেভাবে করে লিখে লিখে অ্যামেন্ডমেন্টগুলো লিখতাম। তো তা আমার প্রায় 50-60টার মতো মানে মেন যেগুলো অ্যামেন্ডমেন্ট ছিল, সেই অ্যামেন্ডমেন্টগুলো আমার মুখস্থ হয়ে গেছিলো। দেন এজ লিমিটগুলো, লোকসভা, রাজ্যসভার এগুলোর এজ লিমিটগুলো, এই জিনিসগুলো আসে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবা। ওকে, দেন ইকোনমিক্সে আমি যেটা করেছিলাম যে নিতিন সিংহানিয়ার বইটা, নিতিন সিংহানিয়া স্যারের একটা বই আছে ইকোনমিক্সের। তো সেই বইটা আমি একবারই পুরো ডিটেলসে পড়েছিলাম, পুরো বইটা। তো সেটাতে আমাকে ইকোনমিক্সের জন্য আর কিচ্ছু পড়তে হয়নি। সেখান থেকে আমি যে কয়েকটা কোশ্চেন, ইকোনমিক্সের বইটা নিতিন সিংহানিয়া যে স্যারের যে বইটা, সেই বইটা থেকে পড়লে তোমার পুরো বেস একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ইকোনমিক্সের সবচেয়ে মেন টপিক যেটা, সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। এখান থেকে কোশ্চেন আসেই। তো এই টপিকগুলো আর মেন যে কয়েকটা টপিক আছে, সেই টপিকগুলো আমি একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর বাকি বাদ আমি পুরো বইটা কভার করেছিলাম। একবারই কভার করেছিলাম, 1 থেকে 2বার আমি কভার করেছিলাম। তো আমার এখান থেকে ইকোনমিক্স থেকে আর কোনো প্রবলেম হয়নি। ওকে, কম্পিউটারের জন্য লুসেন্টের যে বই আছে, লুসেন্ট থেকে কম্পিউটারটা কভার হয়ে যাবে। প্রিলির জন্য, মেন্সের জন্য আমি তখন আবার আলাদা করে বলে দেবো যে কী করতে হবে। ওকে, ইভিএসটা আমি লুসেন্ট থেকে কভার হয়ে গেছিলো। দেন কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, কারেন্ট অ্যাফেয়ার্সও খুব বড় রোল প্লে করে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা করতাম যে আমার সময় হচ্ছে ওই গৌরব গার্গ স্যারের কারেন্ট স্টাডি আইকিউতে স্যারটা ক্লাস করান। তো ওই স্যারের হচ্ছে ওনার ইয়ারের 1000টা একটা নোট ছিল। যে আমি যেহেতু আমাদের মেন্সটা হয়েছিল 2022 নাগাদ, তো আমি 2021-এর পুরো 1000টা এমসিকিউ ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আমি সেটা 1000টা কমপ্লিট করেছিলাম, অনেকবার রিভিশন দিয়েছিলাম। তো আমার এখান থেকে আমার পুরোটা কভার হয়ে গেছিলো। কিন্তু উনি এই 1000টা বন্ধ করে দিয়েছেন, বেস্ট অফ 1000 বন্ধ করে দিয়েছেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সবচেয়ে বেস্ট যেটা হবে আমার মনে হয়, সেটা হলো পার ডে মিনিমাম 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। শুধু পড়া না, সেটাকে নোট করে নেওয়া। পার ডে 10টা করে। এবার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স সব জায়গায় প্রায় কম বেশি একই রকম থাকে। তো যে কোনো একটা জায়গা থেকে নিয়ে, ডেলি হান্ট হোক বা যে কোনো জায়গা থেকে 10টা যেটা মেন কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নোট করে নেওয়া। নোট করে নিয়ে ডেলিকার বেসে 10টা করে নোট করলে মান্থলি 300 হয়ে যাচ্ছে। মিনিমাম তোমাকে লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রাখতে হবে মাথায়। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি না রিভিশন দেওয়া যায়, কারেন্ট অ্যাফেয়ার্স ভুলে যাবা। আর সেফটির জন্য লাস্ট 1 বছরের, আমি 1 বছরের যেহেতু পড়েছিলাম, আমি সেই জন্য বলছি 1 বছর থেকেই ওরা বেশি কভার করে, কিন্তু 6 মাসেরটা তোমাকে মিনিমাম রাখতে হবে মাথায়। তো আর সবচেয়ে যেটা মেন, সেটা হচ্ছে রিভিশনটা মাস্ট, রিভিশনটা দিতেই হবে। যত বেশি পারবে রিভিশন, আগে পুরোপুরি সিলেবাসগুলো কমপ্লিট করে নাও। এক থেকে টাইম টেবিল ফিক্সড করে নাও যে আমি 1 মাস বা 2 মাস থেকে 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। দেন রিভিশন পুরোপুরি দিতে থাকতে হবে। আর এই জিনিসগুলো যেরকম বললাম যে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো কিন্তু ডিটেলসে না পড়লে কখনোই হবে না। এটা আমি বারবার করে এই কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি। আর দুটো যেটা থাকলো, ম্যাথ আর রিজনিং। তো আমি তোমাদেরকে ম্যাথে হেল্প করতে পারবো, ম্যাথে আমি পুরোপুরি গাইড করতে পারবো ম্যাথামেটিক্সে। আর রিজনিংটা তো আমি গাইড করে দিতে পারবো। তো ম্যাথ রিজনিং নিয়ে আমি এই ভিডিওতে আর কোনো কথা বলছি না, এগুলোর জন্য আমি আলাদা সেপারেট করে ভিডিও দিয়ে দেবো। বা ম্যাথের ক্লাস যদি আমি দেখি পরবর্তী যদি পারি, আমি একটা করে ম্যাথের ক্লাস দেওয়া স্টার্ট করে দেবো। তো এখনকার পর্যন্ত এই জিনিসগুলোই খুব ভালো করে মাথায় রাখো যে এনটিপিসিটাতে কিন্তু কম্পিটিশানটা অনেক, আর সবাই খুব ভালো করে প্রিপারেশান নিয়ে তারপর এক্সামটা দিতে আসে। তো
তো সেটার জন্য নিজেকেও বেস্ট তৈরি করতে হবে। আর এই টপিকগুলো যেগুলো বললাম যে আমি কোন জিনিসগুলো মেনলি পড়েছিলাম, কীভাবে পড়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কারো যদি ভালো লাগে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।